7-8টা চলচ্চিত্র আমি ছেড়ে দিয়েছি, এমনকি মহরতও করেছি, সেটাকে 2 দিন আগে না বলে দিয়েছি। মানে মনে হয়েছে ওই চলচ্চিত্র বা ওই গল্প বা সবকিছু আমার সঙ্গে যাবে না। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলে ফিরে এসে আরো 6টা। এত শাড়ি এক জীবনে সে দেখেনি। এবারের পর্ব আড্ডাবাজি। দর্শক, আজ আমাদের স্টুডিওতে অতিথি হয়ে এসেছেন একজন গুণী অভিনেতা। ছোটবেলা থেকেই অভিনয় করছেন তিনি। বড় হয়ে টিভি নাটক, চলচ্চিত্র, মডেলিং সবকিছুই করেছেন তিনি সাব্বির আহমেদ। অনেকদিন পর তাকে আমরা বিনোদন সারাদিন স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, তাকে পেয়েছি। সুতরাং তার ইন্ট্রো আর দিচ্ছি না, চলুন সরাসরি গল্পে ডুব দেই। কেমন আছেন? সময়টা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তবে আমি শুনলাম আপনি নাকি আবার সিনেমা শুরু করেছেন, সিনেমায় অভিনয় করছেন, তা আবার সাহিত্য ভিত্তিক সিনেমা। আপনার মুখে সে গল্পটি শুনতে চাই। কেমন চলছে সবকিছু মিলিয়ে? সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই চলছে, কিন্তু ব্যাপার যেটা হচ্ছে সাহিত্য নির্ভর, যেহেতু চলচ্চিত্র সাহিত্য নির্ভর, তো দেখা যায় বর্তমান সিচুয়েশনের প্রেক্ষাপটের লোকেশন পাওয়াটা খুব টাফ। আচ্ছা, দীর্ঘ 6 মাস 1 বছর রেকি করতে হয়েছে জায়গাটা, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্প অবলম্বনে। এখন তো যে কোনো জায়গায় গেলে কারেন্টের খাম্বা দেখা যায়, দ্যাট টাইমে তো এগুলো কিছু ছিল না। তো যাই হোক, ফাইনালি আমরা জায়গা পেয়েছি, কাজও করেছি, 1 লট শেষ হয়েছে, এখন 2য় লটে আমরা যাব। সো আই হোপ এখন পর্যন্ত যা কাজ হয়েছে আলহামদুলিল্লাহ ভালো। এবং অভিনয়ের পাশাপাশি চাকরিও করছেন শুনেছিলাম, যে চাকরি আর অভিনয় আসলে পাশাপাশি কি করে সামলাচ্ছেন একসাথে সবকিছু মিলিয়ে? এই ক্ষেত্রে আসলে মার্স হোমসকে ধন্যবাদ জানাই। তার এমডি, ডিএমডি চেয়ারম্যান যারা আছেন তারা আমাকে সুযোগটা দিয়েছেন। তাদের সাথে এমন একটা কথা আমার আছে যে আমি শুটিংয়ের পাশাপাশি জব, মানে 2টা মিলেই দেখা যায় 10 দিন মতো আমাকে একটা টাইম দিয়ে রেখেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা। সত্যি এটা খুবই শান্তির একটা জায়গা, যে এতটুকু সাপোর্ট পাওয়া গেলেও কিন্তু অনেক কিছু। এবং চাকরি, অভিনয়, আরো অনেক কিছুই তো আপনি করেন, এবং খেলাধুলাতেও আপনি খুব সক্রিয় থাকেন। প্রায় আমরা দেখি যে অভিনয় শিল্পীদের সাথে মাঠে ময়দানে আপনি খুব অ্যাক্টিভ আছেন। একটু সেই গল্প শুনতে চাই। ছোটবেলা থেকে তো আসলে খেলাধুলার মধ্যে বড় হয়েছে। কি কি খেলা হতো তখন? তখন তো ফুটবল আর ক্রিকেট। সো দেখা যায় যে যখন বৃষ্টির মোমেন্টটা আসতো, দ্যাট টাইম তো ক্রিকেট হতো না, তখন ফুটবল খেলতাম। প্রত্যেকটা ছেলে যারা মফস্বলে বড় হয়েছে আমরা সবাই একই, ওই অভিজ্ঞতা আছে। তো ক্রিকেট দেখা যায়, কিন্তু একটা পর্যায়ে বড় হওয়ার পর আসলে দেখা যায় ফুটবলের প্রতি আর হয় না, পা ভাঙার সম্ভাবনা থাকে, রেগুলার খেলা হয় না। বাট ক্রিকেটটা মনে হয় যে হাত পা তো ঠিকঠাক থাকবে, তো সেই হিসাবে আসলে প্র্যাকটিসটা করা হয়। লাস্ট যেমন সিসিটি খেললাম, দেখা যায় 20 বছর পর ক্রিকেট বলে, টেপ টেনিস বলে খেলা একটা ব্যাপার হয়, আর ক্রিকেট বলে। তো গিয়াসুল সেলিম ভাই বললো যে তুই আয়। তো আমরা মাঠে গেলাম। আমি বললাম যে কি অবস্থা ভাই, আমি তো অনেক দিন ধরে খেলি না, ক্রিকেট বলে তো খেলি না, তা একটু প্র্যাকটিস তো করি। তো প্রথম দিন যখন প্র্যাকটিস করলাম 20টা মিনিট মতো নেটে বলিং ব্যাট, তখন ভাই কনফিডেন্ট। তো প্রথম দিন কিন্তু প্র্যাকটিস, সেকেন্ড ডেতে ম্যাচ মানে প্র্যাকটিস ম্যাচ ছিল, ওটাতে কত 39 করেছিলাম, তখন একটু কনফিডেন্স হলো, না পারবো এখন। এবং আমি এটা শুনেছিলাম যে অপারেশন জ্যাকপট শিরোনামে একটি সিনেমায় আপনি অভিনয় করেছেন, কাজ করেছেন। তো সেই সিনেমাটি কি আমরা দেখতে পাবো না, আর মুক্তি পাবে না? আসলে এটা তো গভর্নমেন্টের একটা চলচ্চিত্র ছিল। সো আমরা আর্টিস্ট, আমরা অভিনয় করি। সো আমাদের লাস্ট পার্টের শুটিংটা ছিল ফ্রান্সে, এইটুকু জানি। পাসপোর্টও নিয়েছিল, পরবর্তীতে যেটা হয় সবকিছু যখন চেঞ্জ হয়ে গেল আমাদের চলচ্চিত্র থেমে গেছে। এখন জানি না এটা কবে হবে। আশা করছি যদি সবকিছু ঠিকঠাক থাকে হয়তো শীঘ্রই মুক্তি পাবে। এর আগে আপনি কারণ তোমায় ভালোবাসি ও হরিজু পিয়া নামে আপনি 2টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। আমি একটু জানতে চাই আপনার কাছে যে অভিনেতা হিসেবে আসলে যে ধরনের সিনেমায় আপনি কাজ করতে চেয়েছেন বা যে ধরনের চরিত্রে আপনি অভিনয় করতে চেয়েছিলেন, তার কতটা আসলে পূর্ণ হয়েছে? এই ক্ষেত্রে যদি বলেন যে গোলাম মোস্তফা শিমুল ভাই, এই 2টি চলচ্চিত্রের পরিচালক এবং রচয়িতা, ওনার কাজের আমি ভীষণ ফ্যান। সো ওনার সিরিয়াল দেখে, ওনার সাথে যোগাযোগ করে, ওনার নাটকে অভিনয় করি। 6 মাস কাজ করার পর এবার সাব্বির অভিনয় করবো চলচ্চিত্রে, আমি ইয়েস, যদি আপনি বানান তাহলে অবশ্যই। অসাধারণ স্ক্রিপ্ট লেখেন, অসাধারণ। তো সেই জায়গা থেকে দেখা যায় যে তার আগে 7-8টা চলচ্চিত্র আমি ছেড়ে দিয়েছি, এমনকি মহরতও করেছি, সেটাকে 2 দিন আগে না বলে দিয়েছি। মানে মনে হয়েছে ওই চলচ্চিত্র বা ওই গল্প বা সবকিছু আমার সঙ্গে যাবে না। বাট গোলাম মোস্তফা শিমুল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। উনি যখন আমাকে অফার করলেন আমি লুফে নিলাম, এবং 2টো চলচ্চিত্র আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, উনি 2টা ক্যারেক্টার, ডিফারেন্ট 2টা গল্প এবং আমাকে কেন্দ্র করে করেছিলেন। তো সেই জায়গাটা এক্সপেকটেশন অনুযায়ী আমি হ্যাপি হয়েছে। কিন্তু এখন হচ্ছে কি যে তৃপ্তির জায়গা যদি বলেন সেটা তো আসলে হয় না। অভিনেতাদের যেটা থাকে, আমার একটু কাজ করে যাওয়ার একটা ব্যাপার থাকে, এটার থেকে আরো বেটার কিছু করা যায়, নেক্সট আরো একটা ভালো কিছু হবে, ভালো কিছু সবসময় ওই চ্যালেঞ্জটা আসলে একটা মানে থাকেই বিষয়টা, কিন্তু প্রত্যেকটা শিল্পীর মধ্যেই থাকে সেই বিষয়। এবং আপনাকে আমরা মুজিব সিনেমাতে অভিনয় করতে দেখেছি, তাও তোফায়েল আহমেদের মতো
এমন একজন নেতার চরিত্রে যেই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ভারতের বরেণ্য নির্মাতা প্রয়াত শ্যাম বেনেগাল, এবং আসছে 14 ডিসেম্বর তার জন্মদিন, আর তাকে আমরা হারিয়েছি গত বছরের 23 ডিসেম্বরে। যদি জানতে চাই প্রয়াত শ্যাম বেনেগালের সঙ্গে আসলে আপনার কোন কোন বিশেষ স্মৃতিগুলো খুব বেশি এখন মনে পড়ে? উনি আসলে এত বড় মাপের একজন মানুষ, ওনার সঙ্গে কাজ করতে গেলে না নিজেকে খুব নতজানু তো ডেফিনেটলি, কিন্তু খুব ক্ষুদ্র মনে হয়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মনে হয়। বিশাল ভান্ডার উনি, এই অঙ্গনে ওনার দীর্ঘদিনের পথ চলা। তো সেইখানে যখন কাজের ক্ষেত্রে যেটা হয় যে আমি সুযোগ পেলে ওনার পাশে বসার চেষ্টা করতাম, কথা বলার থেকে উনি কি বলেন কি করেন সেটা দেখার চেষ্টা বেশি করতাম, শেখার। আর যখন কথা বলতাম ক্যারেক্টার নিয়ে, তখন বলতো যে 6 সেন্স শার্প করো, ডেভেলপমেন্টের জায়গাগুলো ইন ডিটেল উনি বলতেন, এত ডিটেল, মানে মনে হতো একটা প্রতিষ্ঠানের সঙ্গে আছি। তো যদি আরও সুযোগ পেতাম, আরও কিছু জানার মানে সুযোগ পেতাম, বাট সেই সুযোগটা আর হবে না। তো ওনাকে হারিয়েছি, আসলে ওনার জায়গাটা পূরণ করার মতো নয়। তবে কাজের অভিজ্ঞতা খুবই চমৎকার। আবার কাজের অভিজ্ঞতার ওইখানে যদি বলেন যে শুটিংয়ের একটা অভিজ্ঞতা যেটা ছিল, যে তোফায়েল আহমেদে আমি যে ক্যারেক্টারটা করেছিল ওটা ছিল 23 বছর থেকে 27 বছর, তরুণ তোফায়েল আহমেদ ওই সময়টা। তো ওই সময়টা দেখা যায় উনি ঘোষণা দেন বঙ্গবন্ধু উপাধি যেটা দেয়া হয়, ওই মাঠে যে আয়োজনটা হচ্ছিল, তো তখন দেখা যায় ক্রাউড তো 4 থেকে 5 হাজার ছিল, ওটাকে আসলে কনভার্ট করে অনেক বড় দেখানো হয়। তো তাদেরকে কন্ট্রোল করার জন্য আমাকে বললো তুফালকে বোলাও। তো আমি হচ্ছে সাব্বি চলো, তা আমি যাচ্ছি, কি কেউ যাচ্ছে না, আমি যাচ্ছি, তার মানে আমার কোনো ক্লোজ শট হবে। আমার খুব এক্সাইটেড যে ক্লোজ, মানে এত বিগ বিগ আর্টিস্ট, এত বড় ক্যানভাস, সবাই ভিড়ের মধ্যে দেখা যাবে, ক্লোজ নিয়ে তো ও তাহলে আমাকে বোঝা যাবে। যদি আমাকে চেনা খুবই দুষ্কর, মানে ক্লিন শেপ, চুল ছোট, মানে ক্যারেক্টার একদম মানে চেনাই যায় না। তো সেইখান থেকে যখন আমি গেছি, দেখি যে আমাকে ব্যাকগ্রাউন্ডে রেখেছেন। ব্যাকগ্রাউন্ডে কেন বলছে, তুমি ওই স্লোগান দিতে থাকো, সবার মধ্যে উত্তেজনা আসবে। মানে আমি আধা ঘন্টা 1 ঘন্টা দিতে দিতে গলার স্বর আমার একদম গেছে। এবার যখন আমার শুটিং পার্টে আসলো, গলা দিয়ে আওয়াজ আসে না, সব দাঁড়ানো, প্রত্যেকটা আসছেই না, লেপেল দিচ্ছে। আমি মানে আমার জীবনে এত আদা খাইনি, এই পরিমাণে আদা দিচ্ছেন, কোনোভাবেই স্বর বের করতে পারিনি। ওটা একটা ব্যাড এক্সপেরিয়েন্স ছিল, মানে মনে রাখার মতো সব সময় মনে থাকবে। আসলে সবকিছু মিলে তো স্বপ্নের একটা কাজই ছিল আসলে, যতটুকু পূরণ করতে পেরেছেন। এবং সেই স্বপ্নের কথা থেকে একটু বলতে চাই যে একটা সময় আপনি নায়ক হবার স্বপ্ন নিয়ে এফডিসিতে ঢুকতে চাইতেন, যেতে চাইতেন, কিন্তু আপনাকে ঢুকতে দেওয়া হতো না। তখন কি নিজের মধ্যে আসলে হতাশা চেপে বসতো? স্বাভাবিক, হতাশা বলতে ওরকম না, জেদ কাজ করতো যে আসতে চাই। ব্যাপারটা এরকম ছিল, আমার বন্ধুরা আমরা একসঙ্গে তখন রাইসের বাজারে থাকতাম। তো আমি, সিয়া, ইমাম, আমরা সবাই মিলে একসঙ্গে থাকতাম। তো ওর মধ্যে থেকে মনির ভাই ছিল, আমরা ওকে কটা মনির বলি। তো বলো চল এফডিসিতে আমার প্রডিউসার ফ্রেন্ড আছে, আমরা এফডিসিতে যাবো প্রথম। আমি ওকে ফাইন চলো, আমার তো যাওয়া হয়নি, এক্সাইটেড। তো প্রথম এফডিসির গেটে আসার পর যেটা হয়, সে প্রডিউসারকে নাম বলে, তা গেটে বলে প্রডিউসারকে আপনি চেনেন, আপনার বন্ধু হয়, মানে এই জাতীয় কথা, আমাদেরকে ঢুকতে দেয় না। তো আমি তখন বুঝি নাই যে আসলে ওর বন্ধুটা কোন লেভেলের, বা কমিউনিকেশনের হয়তো কোনো একটা গ্যাপ আছে, যে কারণে আমরা গেট থেকে ফিরে আসি। ওর পর ভীষণ রাগ হচ্ছিল, আমার নিজের মধ্যে জেদ কাজ করছিল যে আমি একদিন ঢুকবো। সো সেই এফডিসিতে তো স্বপ্ন পূরণ হয়েছে। আসলে আমরা তো স্বপ্নেই বাঁচি, এবং পরিশ্রম করলে, লেগে থাকলে কিন্তু সেটা কখনো না কখনো আমাদের সামনে চলে আসে, সেই স্বপ্নটি পূরণ হয়। এবং সেই স্বপ্নের শুরু তো নিশ্চয়ই অনেক ছোটবেলা থেকেই। একটু যদি আমি সেই ছোটবেলার গল্পে চলে যেতে চাই, সেই সময়ের গল্পে ফিরতে চাই, মাগুরার লায়ন কিং ক্লাবের হয়ে আপনি শিশু অভিনেতা হিসেবে আপনার যাত্রা শুরু হয়েছিল। চিলড্রেন্স থিয়েটারে আপনি কাজ করেছেন, এবং সেই সময় খালিদ মাহমুদ রকির পরিচালনায় শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেই নাটকে আপনি অভিনয় করেছিলেন, কাজ করেছিলেন। সেই স্মৃতি কি মনে পড়ে? সেই স্বপ্নের কথা কি মনে পড়ে? নিঃসন্দেহে, কেন নয়। মানে প্রথম আসলে হয় কি যে ছোটবেলায় তো প্রচুর চলচ্চিত্র দেখতাম, আর তখনকার ফ্যান ছিলাম হচ্ছে রুবেল ভাইয়ের। ওনার মার্শাল আর্ট, ওনার আর্মসের কোনো পোস্টার দেখলে চলে যেতাম, আর ভাবতো যে আমি বড় লিখে আসতে চাই, ইয়েস। তো ওই জায়গা থেকে আসলে তাহলে আমি কীভাবে, আমি তো কিছু চিনি না, যাই না। তখন দেখতাম যে এলাকায় মঞ্চ নাটক, পথনাটক, ওই অভিনয় দেখে দেখে পরে দেখলাম ওই টিমে একজনকে দেখছি, তার সঙ্গে যোগাযোগ করলাম, তিনি হলো খালিদ মাহমুদ রকি। বলে চলো আমরা একটা নাট্যদল করবো। আচ্ছা। তো আমরা রিহার্সাল করলাম। প্রথম যেদিন শো ছিল এটা ছিল আদর্শ কলেজ, তার যে সাইকেল রাখার একটি স্ট্যান্ড হয়, বাইসাইকেল রাখে এরকম একটি স্ট্যান্ড, খুব যে বড় বিষয়টা এমন না। তো তখন হ্যাসাক বাতি এখন হয়তো খুব দুর্লভ হয়ে যাচ্ছে, দেখা যায় না। সেই হ্যাসাক বাতি আমরা এনেছি। তো সমস্ত দর্শক, সব পুরুষ লোকের ভিড়। আমরা প্রথম কাজ করছি 1996 সালের কথা।
তো এর মাঝখানে হঠাৎ দেখে বোরকা পরা একজন মানুষকে আমি দেখতে পাচ্ছি, তিনি আমার মা, দর্শক সারিতে আছেন। তো ওই অনুভূতিটা আসলে অন্যরকমের, এটা প্রকাশ করার মতো না। তো সেই যাত্রা থেকে শুরু, তারপরে মাগুরা অন্যতম নাট্যদল অনন্যা থিয়েটার, সেখানে দীর্ঘদিন কাজ করি, যুক্ত ছিলেন। তারপরে ঢাকায় এসে প্রাঙ্গণ নাট্যদলে কাজ, সেই সূত্রে লোকনায়ক এবং পরবর্তীতে শ্যামার প্রেম নাটকে আপনি অভিনয় করেছিলেন। একটু সেই সময়টাতে যদি ফিরে যেতে চাই, আসলে মঞ্চের তো অনেক স্মরণীয় ঘটনা থাকে, নানান কিছু হতে থাকে, এরকম বিশেষ কোনো শোয়ের বিশেষ কোনো ঘটনা কি আজকে আমাদের সাথে শেয়ার করা যায়, স্মরণীয় কিছু? হ্যাঁ, লোকনায়কের একটা শো আছে আমাদের শিল্পকলা একাডেমি, এক্সপেরিমেন্টাল হলে শো করছি। তো ক্যারেক্টারটা যেটা ছিল, ওই ক্যারেক্টারের ডায়লগ বা মোমেন্টটা দর্শকদের হাস্যরত্ব কিছু দিবে না, কমেডি এরকম কিছু না, বাট সিরিয়াস একটা মোমেন্ট, একটা দৃশ্যায়ন ছিল। তো হঠাৎ দেখি যে আমার সহশিল্পী শিশির ভাই, আমার পাশে চৈতালি, আমার হাজব্যান্ড ওয়াইফ গেছে, শিশির ভাই তো যে লোকনায়ক ক্যারেক্টার করছেন তার সাথে কনভারসেশন হচ্ছে, তা উনি দেখি আমাদের টাকা উনি ঠোঁট নাড়াচ্ছে কেন। তো যেটা হয়, আমরা ফেস টু ফেস অর্থাৎ দর্শক সামনে, আমরা এখানে উইন্সের পাশে তো আমরা দেখি, তো হঠাৎ উইন্স যখন দৃষ্টি যায়, উইন্সের পাশে একজনের কী দেখাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না, তো দর্শকও হাসতেছে, ঘটনাটা কি। তো হঠাৎ দেখি বাতাসে কি যেন ওড়ে, মানে একটা গোপ ছিল, গোপের অর্ধেক বাতাসে উঠতেছে, মানে ওটা খুলে গেছে, আমার খেয়াল নেই, দর্শকরা ওটা হাসতেছে, আর ও লাস্টে যেটা একটা পার্ট ছিলাম এর করে আটকে কত কিছু হতে পারে। এবং যেমনটা আমরা সবাই জানি, আসলে মঞ্চের জন্য তো অনেক বিষয়ে আসলে দখল থাকতে হয়, এবং আমি এও শুনেছি যে আপনি নাকি ভরতনাট্যম নাচও শিখেছিলেন। হ্যাঁ, এটা ছিল বেবি রোজারিও আপু, আসলে আমাদের যখন কর্মশালা করি তো ওই নাচের একটা পার্ট ছিল। তো ওই পার্টে যেটা হয় যে 30 জন আমরা ক্যান্ডিডেট থাকি, তো আমি সবার লাস্টে ছিলাম, নাচ তো কখনো করি নাই, আমি পিছনে সবার ক্লাসে চলে, তো পিছনে ছিলাম, ইচ্ছা করে পিছনে রয়েছি। তো কিছুক্ষণ পর পর যারা পারে আস্তে আস্তে তাদেরকে সামনে আনতে আনতে একদম প্রথম আমি চলে আসলাম, একদম ফার্স্টে আসার পর যা দেখাচ্ছে আমি অভিজ্ঞতা সেটা তুলে নিচ্ছি। তা বলে তোমার নাম কি? আমার সাব্বির আহমেদ। আর একটা কাজ করো, কালকে তুমি আধা ঘন্টা আগে আসবে, এই শোনো সবাই আধা ঘন্টা আগে এসে সাব্বির তোমাদেরকে ক্লাস নেবে, তারপর আমি ক্লাস নেবো। আমি তো এক্সাইটেড হলাম, ব্যাপারটা এরকম, প্রথম দিনে টিচার হয়ে যাচ্ছে। তো ওইভাবে আসলে থিয়েটারের সাথে শেখা, তো এই জন্য দিদির প্রতি কৃতজ্ঞতা যে আমাকে নির্বাচিত করেছিলেন। এবং প্রায় 1.5 যুগ আগে টেলিভিশনে প্রথম নাটকে আপনি অভিনয় করেন প্রেম সৈনিক। প্রথম দিন আসলে ক্যামেরার সামনে দাঁড়াবার সেই অনুভূতি, স্মৃতি কি মনে আছে? হ্যাঁ, ওইটা তো 2007 সালের কথা, আমরা কয়েকটা বন্ধু মিলে কাজ করেছিলাম। তো সেই থাকে না 4-5টা বন্ধু, চলো আমরা কিছু একটা করতে চাই। তো ডিরেক্টর ছিল তারেক খান, আল্লাহ ওনাকে ভেস্ত নসিব করুন, উনি আমাদের মাঝে আর নেই। সো তারেক ভাইয়ের সাথে অনেক স্মৃতি। তো ওনার সঙ্গে একটা নাটক নিয়ে কথা হলো, সেখানে আমাদের এক ভাই প্রডিউসার হিসেবে ইনভেস্ট করলো, বা সেই নাটকে আমি ছিলাম না। তো 2 দিন ধরে নাটক দেখছি কি কি করছে না করছে। তো পরবর্তী যেদিন আমার পার্ট আসলো, তো ওই দিন ক্যামেরার ভীতি বা ভয় এটা আমার কাজ করেনি, যেহেতু আমি মঞ্চে কাজ করছি রেগুলার, আর আমি দেখছি, সো ওই ভীতিটা কাজ করেনি। কিন্তু আমার বন্ধুরা যারা ছিল ওদেরকে আমি খুব চেয়ার আপ করছিলাম, ওদেরকে বলছি এইভাবে ডায়লগ ডেলিভারি দে, ইভেন শুটিংয়ের আগে ওদেরকে আমি রিহার্সাল করিয়েছি, ব্যাপারটা এরকম, মানে নিজে টিচার হয়ে গেছি। তো এটা ভোলার মতো না। এবং সেই সাথে বলতে চাই যে সুমন আনোয়ারের ডোরাকাটা ছিল আপনার প্রথম অভিনীত ধারাবাহিক নাটক, সেই অভিজ্ঞতার কথা শুনবো। তখন তো খুব ইয়াং বয়স, তো সেই বয়সে দেখা যায় সাঁতার কাটার একটা ব্যাপার থাকে, তখন সবই ভালো লাগে। তো তখন আমাকে বলছে ওরা রাঙ্গামাটি বান্দরবানের জোনটা তো টিলা, এক টিলা থেকে আর টিলা মাঝখানে তো লেক, তা আমাকে বলছে তুই এখান থেকে সাঁতার কেটে আয়। তা আমি টিলার থেকে টিলা তো বোঝা যায় না ডিস্টেন্স কত, তাই আমি বললাম সময় পারবো, তো তুই আয়। তা মাঝে মাঝে যতটুকু সাঁতার কেটে যেতে যেতে আর দমের একটা ব্যাপার, আমি ভাবছি হয়তো কোনো টলার রাখে না, পরে দেখলাম না অনেক দূরে একটা টলার রেখেছিল। বাট আমি ফাইনালি টিলার সামনে আসলাম, সাঁতার কেটে উঠে ঠাসে পড়ে গেছে, আর কোনো এনার্জি নেই, আমার এনার্জি লেভেল। তো ওই সময় যেটা হয় প্রথম সিরিয়ালে যেটা হয় যে এখন আপনার শুধু শুদ্ধ ভাষা সুন্দর করে কথা বলছি, অনর্গল বলে যাচ্ছি, প্রবলেম হচ্ছে না। বাট দ্যাট টাইম তো কোনো শব্দ আঞ্চলিকতা টান চলে আসতো, তো কথা বলে বলতে আইসে রে মাগুরা ভাষা বলে ফেলছি, তো সবাই হেসে উঠলো, তখন করে চলে আসে। এইটা খুব মজা, আমার কিন্তু মজা, কারণ ওইটা না হলে তো, না হাসলে তো আমি ওর ভুলটা জানতে পারতাম না, শিখতে পারতাম না ব্যাপারটাই। এবং এই সময়ের অনেক জনপ্রিয় নির্মাতাদের সঙ্গেও আপনার কাজের অভিজ্ঞতা হচ্ছে, এবং নির্মাতা শিহাব শাহিনের তিল ফিরে আসা নাটকে আপনি মেহজাবিন চৌধুরীর বিপরীতে অভিনয় করেছিলেন। যদি আপনার কাছে জানতে চাই যে মেহজাবিন চৌধুরী কেন এতটা জনপ্রিয়, শুটিং সেটে তাকে কেমন দেখেছেন? একদম প্রফেশনাল, ভীষণ প্রফেশনাল, মানে ক্যারেক্টারের জন্য একজন নিবেদিত প্রাণ,
মানে একটা চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য ক্যারেক্টারের মধ্যে একটা সে ডুবে যায়, এই জন্য সে মেয়ে যাবেন। সো ভালো অভিজ্ঞতা ওর সঙ্গে আমার। তারও আগে ওর কয়েকটা কাজ হয়েছে আমাদের। ইভেন ওর প্রথম যখন যে কাজটা করে একদম প্রথম শুরুতেই, সেই কাজ একই টিমে ছিলাম, হয়তো সহশিল্পী তখনও আমার ছিল না, তখনও নবীন ছিল। বাট ওই মোমেন্টে তিথি ফিরে আসে শিহাব শাহীন ভাইকে ধন্যবাদ যে এত সুন্দর একটা গল্প সে আমাকে রেখেছেন। এবং শিহাব শাহীন ভাইয়ের সাথে আরও ছিল মনসুবা জংশন, ওটা আমি, তাসান ভাই, তিশা, তানিয়া আপু, এরা আমরা ছিলাম। ওটা আরো বেশি হিট ছিল, আরো বেশি আলোচিত ছিল। তো অভিজ্ঞতা ভালো। এবং আরেকটা মজার ব্যাপার শুনতে চাই, প্রিয় অভিনেতা মীর সাব্বিরের নামের সঙ্গে আপনার নামের মিল থাকায় আসলে অনেকে আপনাকে ছোট সাব্বির বলে ডাকেন। এই নাম নিয়ে মজার কোনো অভিজ্ঞতা হয়েছে বা কোনো বিড়ম্বনায় পড়তে হয়েছে কখনো? অসংখ্যবার বিড়ম্বনায় পড়েছি। একটা গল্প শুনতে চাই। সাব্বির ভাই, জি ভাই কেমন আছেন? ভালো। ভাই ছবি তো নিলেন না। কিসের ছবি? কোথায়? আরে ভাই কে ছবি? এই যে 300 কপি, 300 কপি আমি কবে কাকে দিলাম? আপনি সাব্বির ভাই না? আমি সাব্বির ভাই, অভিনয় করেন না? করি তো। তাহলে আপনি আচ্ছা আপনি কোন সাব্বির? মানে মীর সাব্বির না সাব্বির? সাব্বির ভাইরে ফোন দিচ্ছি। আপনার বরিশাল না? জি না, আমার হয়তো মাগুর, আমার নাম সাব্বির আহমেদ। এমন হয়েছে নাটকের শুটিং করেছে আমি, নাটকের ডিটেল ডিসক্রিপশন যে জায়গাটা যে সাংবাদিক নিয়েছিল সেখানে লেখা আমার সাব্বির আহমেদ সব ঠিক, কিন্তু ছবিটা মীর সাব্বির গেছে পত্রিকাতে। মানে নিউজটা আমার, মানে নিউজ হয়তো বা রাইটার ঠিকই লিখেছেন সাংবাদিক, কিন্তু যিনি ছবি পোস্ট করছেন উনি ভাবছেন সাব্বির, তো মীর সাব্বির ছবি দিয়েছে। ব্যাপারটা এরকম অসংখ্য ঘটনা আছে। আর ওই ছোট সাব্বির, কেউ কার্লি সাব্বির, মানে একজন এক এক নাম দিয়ে দেয় না। প্রথমে একটু বিরক্ত, তো পরে এনজয় করা শুরু করছে, যে ভালোই তো লাগে, যে ভালোবাসার মানুষই তো, তার সাথে একটু তুলনা করলে ভালোই লাগে। আবার কেউ সাব্বু বলে ডাকে, ভালোই লাগে। জি। এবং প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদির সঙ্গেও আপনার কাজের অভিজ্ঞতা হয়েছে। তার থেকে আসলে শেখানো কোন বিষয়টি বা তার বলা কোন কথাটি আপনি সবসময় মেনে চলেন বা এখনো মনে পড়ে আপনার? খাবারের সময় আমি ওনাকে প্রতিদিন একটা করে কোশ্চেন করতাম। আমি প্ল্যান থাকতো আজকে আমি ভাইকে একটা কোশ্চেন করব আমার জানার জন্য। তো খাবারের সময় বলো, আয় বল কি জানতে চাস। প্রশ্ন করার সাথে সাথে আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা সমুদ্রের মধ্যে থেকে যদি এক বালতি পানি নিয়ে কিছুই হবে না, ব্যাপারটা এরকমেরই। তো আমরা যখন একসঙ্গে খাবার খেতে বসেছি লাঞ্চের টাইমে, তো করলা ভাজি, তিতা তো আমি অন্যটা খাচ্ছি, খেতেন না করলা খা, তিতা, হ্যাঁ তিতা দিয়ে শুরুতে খাবি, অন্য সব কিছু মিঠা লাগবে। সো ওনার কথায় ভয় পেয়ে সামনে আছে, নাও করতেছে না, তিতা খেলাম। খাওয়ার পর দেখি তাই তো অন্য সবজি যাই খায় সবই মিঠা লাগে, আসলেই তাই। মানে ওই জিনিসটা খুব কাজে দেয়। আর অ্যাক্টিং এর পার্টে অনেক ধরনের কথা হয়েছে, তো আসলে কোনটা থেকে কোনটা বলবো, অনেক অনেক ভীষণ অনেক। আমাকে আমি বললাম যে কবিতার কথা নিয়ে আমাকে খুব বলতেন। আমি বললাম যে ভাই এই ক্ষেত্রে উচ্চারণ বলতে ওই কবিতাটা পড়বি, মাইকেল মধুসূদন দত্তের। আমি যে বাহ, মানে একটা সলিউশন পেয়ে গেলাম। সো আমি ওই ফলো করি জিনিসগুলোকে। এবং ভীষণ ডেডিকেটেড একজন মানুষ ছিলেন। মানে একটা ডায়লগ আমি দেখেছি, ওই সময় ওনার শরীরটা খুব খারাপ ছিলেন, উনি কাশি আসছিলেন, সো আবার রিপিট করতে হচ্ছিল সংলাপ, বাট 4টা ডেলিভারি দিয়েছিলেন। আমার কাছে তো 4টাই তো পারফেক্ট। মানে কি অসাধারণ অভিনেতা। মানে একটা আমরা শুটিং করছিলাম, উনি কিছুক্ষণ পর পর, তো ডিরেক্টরও তাকে, আমিও তাকাই যে সিগারেট খায় না, কিন্তু কিছুক্ষণ পর পর এটা করে কেন। পরে দেখা গেল সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা উপন্যাস ছিল যে একজন রিটায়ার্ড কর্নেল অফিসার, তিনি কি করতেন, মানে তিনি যখন জব করতেন তখন স্মোকিং করতেন, বাট রিটায়ার্ড করার পর যখন স্মোকিং করে না, ডক্টর নিষেধ করেছে, তখন তার অভ্যাসটা রয়ে গেছে। মানে এই ক্যারেক্টারের ডিটেলটা আমি ওনার কাছে জানা বা শেখার চেষ্টা করছি, এটা খুব অনুপ্রাণিত করে নিজেকে। এবং এমন অভিনেতা আমাদের মাঝে আসলে বারে বারে আসেন না, যখন আসেন তখন সব কিছু জয় করেই তিনি আমাদের মাঝে থাকেন। অনেক অনেক কাজের গল্প তো শুনছিলাম, এবার আপনার পরিবারের গল্প একটু শুনতে চাই। 2022 সালের 3 জুলাই আপনার বাবা বীর মুক্তিযোদ্ধা ফারুকুল ইসলামের 70তম জন্মদিনে একটা বিশাল সারপ্রাইজ দিয়েছিলেন এবং সবাই হেলিকপ্টারে সপরিবারে কেক কেটেছিলেন এবং পুরো পদ্মা সেতু আপনারা 50 মিনিট ঘুরে ঘুরে দেখেছেন। কেমন ছিল সেই দিনটি? অসাধারণ অনুভূতি। মূল ব্যাপারটা ছিল করোনার মোমেন্টে আমার বিবাহ হয়। হ্যাঁ, 2020 সালে। তো আব্বু বলেন যে তুমি বিয়ে করার সময় বউকে হেলিকপ্টারে নিয়ে আসবা। তো করোনার ওই মোমেন্টে তো সবকিছুই মানে রিজার্ভ, বন্ধ, অনুমতি, অনেক কিছু ব্যাপার। তো আমি ওই মোমেন্টে পারিনি, আর সবকিছু অনুকূলে ছিল না। তো ওই ব্যাপারটা আমার মাথায় ছিল। তখন হলো যে যেহেতু 70তম আসছে বা হচ্ছে, তাহলে এই সময় একটা সারপ্রাইজ। তখন আপনার তো 3 জুলাই, আর 25শে জুনে হচ্ছে আপনার পদ্মা সেতু ওপেনিংটা হলো, 25-26শে জুনে। তখন হলো যে এই সুযোগটা পদ্মা সেতুতে দেখা হোক, আব্বুকে সারপ্রাইজটাও দিই বার্থডেতে, আর ফ্যামিলি যেহেতু ঘোরার কথা ছিল, তাহলে ফ্যামিলি সবাই আমরা যাই।
তো ওইভাবেই ছিলাম। তো সব থেকে মজার ব্যাপারটা যেটা ছিল, আমি যাওয়ার সাথে সাথে টাইমটা কম ছিল, আমাকে বলে সাবির ভাই টাকা পয়সা পরে, আপনি আগে উঠেন ঘুরে আসেন, পরে আপনার সাথে কথা হবে। তো পাইলটের সাথে হাই হ্যালো করার সুযোগ পাইনি, মানে যাওয়ার সাথে উঠে গেছি, নিয়ে ঘুরে ছবি তুলছি, ভিডিও করছি, যেটা হয়। তো ওই হওয়ার পরে, নামার পরে পাইলট আমাকে বললো যে সাবির ভাই, আমি তো দীর্ঘদিন রাইড করি, এটাই আমার জব, সো আমি অসংখ্যবার রাইড করেছি। দ্যাট টাইম, মানে রাইট নাও এই প্রথম পেলাম কোনো সন্তান তার বাবা মাকে হ্যাপি করার জন্য হেলিকপ্টার ভাড়া করেছে। আমি দেখেছি তাদের নিজেদের স্বার্থে অফিস করে, কিন্তু বাবা মাকে উদ্দেশ্য করে দিই না। তখন আমার চোখে পানি চলে আসছিল ওনার ওই কথাটা শোনার পরে, মানে আমি বুঝে উঠতে পারছিলাম না কীভাবে। এই রিয়াকশনটা অন্যভাবে পেয়েছিলাম। কয়েকটা চ্যানেল নিউজ করেছিল, নিউজ পত্রিকাতেও এসেছিল ব্যাপারগুলো। অনেক সিনিয়র শিল্পী যারা আছেন আমাদের অগ্রজ, তারা আমাকে জড়াই ধরছে, আরে বাবা তুই তো বাবা মাকে এত ভালোবাসিস, এভাবে সারপ্রাইজ দেওয়া যায়। মিশা সওদাগর সাথে আমার দেখা হয়েছে অনেক আগে, মাহফুজ ভাইয়ের একটা সেটে একবার দেখা হয়েছিল, তাও সেটা 11-12 সালে। আর ওই 22 সালে পিকনিকে দেখা, উনি চলে যাচ্ছে, জাস্ট এক ঝলক আমাকে দেখে জড়াই ধরলো। তা আমি আসলে ওনার সাথে দেখা হয় না, কথা হয় না, কাজ হয় না। তো তুই যখন হেলিকপ্টার নিয়ে তোর বাবা মাকে নিয়ে গেলি, মনে হলো যে আমি আমার বাবা মাকে নিয়ে যাচ্ছি। উনি তখন একটা হাদিস বললেন, আমি মুগ্ধ ওনার দিকে তাকিয়ে থাকলাম। মানে অনুভূতি আসলে অন্যরকম। এবং এটা আমিও বলতে যাচ্ছিলাম যে এমনটা আসলে কখনো শুনিনি। সব সন্তানেরই কিছু না কিছু স্বপ্ন থাকে বাবা মাকে নিয়ে, আসলে পূরণ করার সুযোগ পাওয়া যায় না, সুযোগ পেলে সেটা করা উচিত। এবং আপনার বাবা তো মাগুরা টেক্সটাইল মিলের সাবেক সভাপতি এবং মাগুরা জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি ছিলেন। বাবার কোন আদর্শগুলো আপনি আসলে ধারণ করতে চান বা ধারণ করেছেন? আমার বাবা হচ্ছিল কখনো মিথ্যা কথা বলে না। আমার দাদা হলো ব্রিটিশ আমলে গ্র্যাজুয়েশন ছিলেন, বাংলাদেশের রেলওয়েতে জব করতেন, তখন ছিল পাকিস্তান রেলওয়ে দ্যাট টাইমে। আমার দাদি ছিলেন জমিদারের মেয়ে, সো বংশের একটা ব্যাপার তো থাকে। তো বাবা কখন মিথ্যা কথা বলতে দেখি নাই, যেটা বলে স্ট্রেট, পরিষ্কার, এবং কোনো গ্যাঞ্জাম কেওয়াজের মধ্যে থাকেন না। উনি 98 সালে যখন টেক্সটাইল বন্ধ হয়ে যায়, তখন শ্রমিক নেতা ওভাবে থাকে না, তখন আস্তে আস্তে রাজনীতি থেকে হয়ে যায়। তখন আমি আব্বুকে বলতে, আব্বু আমরা তো এখানে থাকবো না, ঢাকায় থাকবো, সো আপনার রাজনীতি আর দরকার নেই, আর পলিটিক্সে তো টাকার দরকার। ছোটোবেলা থেকে শুনতো আমাদের বস্তা বস্তা টাকা, যেহেতু টেক্সটাইল মিলের সিভিল প্রেসিডেন্ট, বস্তা বস্তা টাকা। তো জীবনেও এক ব্যাগও টাকা দেখেছি যে আমার দাদার সম্পত্তি বাবা মা বিক্রি করে এনে সেই টাকা এনে বাড়ি করেছে, এটা দেখেছি। তো আব্বুর ওই ব্যাপারটা হচ্ছে কি সত্য কথা বলা, অনেস্ট থাকা, এই জিনিসটা আমাকে খুব অনুপ্রাণিত করে। আর আমাকে একটা কথা বলে, শোনো, তোমার কাছে যখন কেউ খাবার চায় তাকে না করবে না। তো কিছু কিছু ব্যাপার আমার মাথায় একদম থেকে গেছে, সেটা আপনি সারা জীবন আসলে মেনে চলতে চান। এবং শুনেছি মায়ের অনুপ্রেরণাতে আপনি অভিনেতা হয়েছেন, এবং আপনার বড় ভাই ফজলে রাব্বি সাইপ্রাস থেকে টাকা পাঠাতেন, সেই ঘটনা একটু শুনতে চাই, সেই সময়টার কথা শুনবো। ও 2001-এ চলে যায় সাইপ্রাসে। তো তখনকার অনুভূতিটা কেমন? তখন তো বাসে ফোন নেই, না চিঠি অনেক দিন পর, বা প্রতিবেশীর একটা ল্যান্ড ফোন আছে, সেখানে ফোন আসে, সবাই দৌড়ে কথা বলে, ওই অনুভূতিটা এখনকার সময় ছেলেমেয়েরা বুঝবে না। তো যাই হোক, তো সেই সময়টা আমি যখন ঢাকায় এসে অনার্স শুরু করি, তা ভাই বলে যে তোর চাকরি টেনশন করতে হবে না, টিউশনি টেনশন করতে হবে না, তুই পড়াশোনা কর, আর থিয়েটার করি, ওটা কর, ওখানে ফোকাস দে। তো ওইটাই আসলে আমি অনার্স পর্যন্ত ভাইয়ার সেই সানন্দে আসলে স্টাডি করেছি এবং থিয়েটার চর্চাটা করেছি। আমি আমার ভাইয়ের প্রতি কৃতজ্ঞ, পূর্ববর্তী কৃতজ্ঞ, নাহলে হয়তো এখানে আসতে হয়তো পারতাম না। তো ওই টাকার দিত, আমি কাজ করেছি, এই তো আলহামদুলিল্লাহ। এবং 3 বোন 2 ভাইয়ের মধ্যে আপনি সবচেয়ে ছোট, এবং যেহেতু সবার ছোট, তার মানে সব থেকে আদরে ছিলেন। তো আদরে আসলে কতটা দুষ্ট হয়েছেন আপনি? না, আমি আদর আসলে বুঝি নাই, বুঝছেন? কেন? ছোটবেলা আব্বু আমাকে খুব মারতো, আমি তো অনেক ভালো, পরে শুনতাম আমি নাকি পড়াশোনা করতাম না, আমি নাকি দৌড় দিতাম, আমি নাকি ফাঁকি দিতাম, মানে এরকম ছিল। আসলে এটা হয়তো বাচ্চারা হয়তো চঞ্চল ছিল, আমি চঞ্চল ছিল এটা জানতামই না, পরে বুঝলাম এটা আমার চঞ্চল ছিল। তো আদর তো ডেফিনেটলি আছে। আদরটা হয়েছে কি, বাবাকে তো বাঘের মতো ভয় পেতাম। যখন ইন্টারমিডিয়েট পাস করি, তখন বাবা দেখে হাসতেছে, জড়াই ধরলো, এই প্রথম বাবাকে বন্ধু হিসেবে পেলাম। তো ওই জায়গাটা আসলে সন্তানদের একটা ডিস্টেন্স থাকে, মার কাছে তো বাবা তো অনেক পরে আসে, আমরা তো মায়ের সাথে ক্লোজ বেশি, তো সবাই এটা সেম। তো সেটা আমার ক্ষেত্রে এরকম হয়েছে। তবে আদর তো ডেফিনেটলি আছে, কিন্তু আমার কাছে আমি যতই বড় হই, আমি এখন 2 সন্তান পিতা,
2 সন্তানের জনক হয়ে গেছি, কিন্তু এখন আমার কাছে ছোটই মনে হয়, মানে আমি এখন আমি তো এখনো ছোট, ছোটই, পরিবার সবার কাছে ছোট। সত্যি তাই। এবং যেমনটা আপনিও বলছিলেন যে 20 আগস্ট 2020 সালে করোনার সময় আপনি বিয়ে করেছিলেন নাসরুমা নাসরিন বিথিকে। জীবন সঙ্গী আপনার জীবনকে কতটা বদলে দিয়েছে? ভীষণ অনেক বদলে দিয়েছে আসলে। তারও 5 বছর আগে আমি একটা প্রতারণার শিকার হই, একটা পীর মুরিদের খপ্পরে পড়ি। যশোরে একটা ভণ্ড প্রতারক, ধর্ম ব্যবসায়ী শরীফুল ইসলাম নামে, উনি পীর সাহেব নামে আখ্যাত, তার ছেলে বোরহান নাসির, জয়নব তার মেয়ের নাম, এরা সবই একটা চক্র। মনে করেন আপনি একটা কথা বলছেন, হয়তো মিথ্যা কথা কোনো একটা কারণ বলছেন, কিন্তু আপনার বাবা মা তো নিশ্চয় বলবে না, কিন্তু না, আপনি যেটা বলছেন আমার বাবা মা, আপনার বোন জামাই সবাই একই কথা, একই মিথ্যা কথাই বলছে। বাট এইরকম একটা ভয়ঙ্কর প্রতারণার শিকার আমি হয়েছিলাম। আমার টাকা পয়সা দ্যাট টাইমে, মানে 5টা বছর ধরে আমি একদম কাজই নাই, ইনঅ্যাক্টিভ, ফুললি ইনঅ্যাক্টিভ। সো এমন হয়েছে 2বার সুইসাইড করতে গেছি, যে আমার হাতে টাকা নেই, এ নাই, 100-1.5-2 লাখ টাকা ইনকাম করি, এখন 10,000 টাকা বাসা ভাড়া দিতে পারি না, বাসে চলতে হচ্ছে, 100 হেঁটে হেঁটে যাচ্ছে, যেটা হয় যে এটা তো আমার দেখা নেই, পথটা তো আমার দেখা না। তো আমি তো অনৈতিক কিছু করি নাই, তাদের লন্ডনে মেয়ে আছে, হ্যান্ডটান এটসেট্রা। পরে দেখুন অনলাইন মিলে বাংলাদেশে বসে ফোন দেয়, লন্ডনের নাম্বার আসে, আমি তো হচ্ছে লন্ডন থেকে হয়তো কেউ ফোন দিই, বাট এটা যে বাংলাদেশ থেকে অ্যাপস স্ক্যাম, এগুলো তো বুঝি না। আমি তো ভাই অ্যাক্টিং করি, ক্যারেক্টার ওয়াইজ অভিনয় করে চলে আসতেছে, আমি তো খুব সরলভাবে কাজ করছি, আমি তো আর জানি না আপনার মনে কি আছে। তো ওই ধরনের একটা ভয়ঙ্কর প্রতারণার পরে বিথি, নাসরুমা নাসরিন বিথি আমার ওয়াইফ, ওর সঙ্গে পরিচয়, কথা, বিয়ের আগে দুজনে একটু বোঝাপড়া। তো আলহামদুলিল্লাহ বিয়ে হওয়ার পর বলতে তুমি কাজ করো না কেন? আমি তো তখন একটু কাজ ছেড়েই দিয়েছি, তখন আমাকে কেউ চেনে না, জানে না, যেহেতু কাজের মধ্যে আমি নেই। অনেক বছর সাবির হয়তো নেই বা অনেকে মিস করে, তারপর ওর উৎসাহে আসলে আবার কাজে ফেরা। এখন আলহামদুলিল্লাহ কাজের মধ্যে আছি। জীবনের মোড়টাই আসলে একদম একটু অন্যভাবে ঘুরিয়ে গেছে, এবং এমন মানুষ পাশে থাকলে জীবনের অনেক কিছুই আসলে সফল হওয়া সম্ভব। আমি এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, খুবই হ্যাপি। আমার কোনো প্রেশার, পেন, টেনশন কিচ্ছু নেই। ও বলে আমি সংসার দিচ্ছি, তুমি তোমার বাইরেটা দেখো, আমি আছি, ডোন্ট ওয়ারি। চমৎকার। এবং যেমনটা আপনি বলছিলেন যে 2 সন্তানের জনক হয়েছেন আপনি 20 জুন 2021 সালে, এবং বাবা দিবসে আপনি প্রথম বাবা হয়েছিলেন। এবং আপনার মেয়ের নাম তো আমি একটু বলতেই চাই, শেখ তাসনিম আহমেদ সাবিহার জন্ম হয়েছিল এই দিনটিতে, এবং এই বছরের 19 সেপ্টেম্বর শেখ মোহাম্মদ সায়ান আহমেদের জন্ম হয়েছে। ফাদারহুড কতটা এনজয় করছেন? অন্যরকম অনুভূতি, আসলে এটা স্বর্গীয় অনুভূতি, এটা আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত। কন্যা সন্তান দিয়েছে আমাকে প্রথমেই। খুব লাকি, খুব লাকি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তারপরে পুত্র সন্তান এসেছে। সো সেই ক্ষেত্রে যদি বলেন ব্যালেন্স, যাই হোক যেভাবে, তো আমি হ্যাপি। ও যখন এলো, বাট আমি বুঝাতে পারবো না, অনুভূতিটা সবার ক্ষেত্রে এক, মানে বাবা হওয়ার অনুভূতি, সন্তানকে দেখা অন্য অনুভূতি। আমি যখন হাঁটি ওর চেহারা ভাসে, সবসময় ওকে দেখি, ওর হাসি, ভিডিও দেখি ফোন থেকে, ও কি করছে, কথা বলে অন্যরকম, একটু বোঝার মতো। এখন তো কথা বলে, স্কুলে যাবে, হ্যাঁ, অনেক কথা। আমার বাবা কোথায় গেল, বাবাকে পাচ্ছি না কেন, এই যে মানে আমার মনে হয় ওজন উঠেই থাকে, ছোটই থাকে, বড় না এই সময়টা আসলে ভীষণ ভালো লাগে। এবং আমি যখন কথা বলছিলাম, সেটা মাথায় ঘুরছিল, বা আপনার সম্পর্কে তো আগেও জানি যে আপনার কণ্ঠস্বরটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগে। তো আজকে কি আপনার কণ্ঠে একটি কবিতা শুনতে পারি, কয়েকটা লাইন? আচ্ছা, সুবোধ সরকারের শাড়ি ছোট্ট করে একটু আবৃত্তি করার চেষ্টা করছি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলে ফিরে এসে আরো 6টা। এত শাড়ি এক জীবনে সে দেখেনি। আলমারি প্রথম থাকে রাখলো সব নীল শাড়িতে, হালকা একটা নীলকে জড়িয়ে ধরে বলল তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিতে, একটা গোলাপিকে জড়িয়ে ধরে বলল তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টি মোড়, যেন 3 দিক থেকে ছুটে আসে। তেজপাতার যে শাড়িটা, তার নাম দিল বিশাল। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটি। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টি ছেলে সে দাঁড়ালো, স্বামীর তল পেটে ঢুকে গেল 12 ইঞ্চি উপর থেকে নিচে, নিচে থেকে ডানে, যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখন ধোয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলে ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে ছতলার বারান্দা থেকে সমস্ত শাড়ি ছড়িয়ে দিল নিচের পৃথিবীতে। 19 বছরের একটা মেয়ে, সে একা। দুর্দান্ত ছিল, চমৎকার ছিল, ভীষণ ভালো লাগলো গল্প করে, আড্ডা দিয়ে। বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
আপনাকেও ও মাছরাঙ্গা এবং বিনোদন সারাদিনে যারা আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন, কৃতজ্ঞতা, ধন্যবাদ।